সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ? এটা একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, তুমি তাহলে খাজনা নিয়ে যাও। তার বলতে মহারাজ, এমন ভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না। এবারটা দাও মেরেছি না, একেবারে 3 পুরুষ পায়ের ওপর পা তুলে খাবো। আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই? আমি কি তোকে কলা খেতে বলেছি? এখন থেকে সোনা চিবিয়ে খাবি। এই নে, একটা ঘোড়া নিয়ে যা। কি আছে এর মধ্যে? কলা? হ্যাঁ, একেবারে পাকা কলা, তবে খাওয়ার জন্য নয়, মাটির তলায় রেখে দেওয়ার জন্য। মোহর ভাঙাবি আর খাবি 10 পুরুষ ধরে। এর মধ্যে কি আছে দেখ। মা, সোনার মোহর, এটা কার? কারাবা তোদের? আমি কখনো তোদের না দিয়ে নিজে নিয়েছি? সে কথা কি আমরা কখনো বলেছি? আপনার দয়ার শরীর, তা এটা কোত্থেকে চুরি করলেন? এই ব্যাটার ছেলে, আমাকে চোর বললি? খুব খারাপ হবে। সে পরে নেবেন, আগে বলুন এখন কি কাজ করতে হবে? আরে খালি কাজ আর কাজ, সেটা হবে? তোরা তো জানতে চাইলি না এই মোহর আমি পেলাম কোত্থেকে। না বললে জানবো কি করে? এগুলো নবাবের খাজনা, পৌঁছে দিতে হবে নবাবের বাড়িতে, কিন্তু পৌঁছাবে না, চুরি হয়ে যাবে। কে চুরি করবে? আপনি? আবার কি, আমি 5 ঘোড়ার মধ্যে 4 ঘোড়া বাড়ির পেছনে পুঁতে দেবো, আর একটা ঘোড়া তোরা নিয়ে যাবি। সামান্য কাজ, তার জন্য 1 ঘোড়া মোহর ভাবা যায়? যা, এই 4 ঘোড়া মোহর আমার ঘরের পিছনে মাটির তলায় পুঁতে রাখ। না না মন্ত্রী মশাই, আপনার মন আছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি 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 এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো? যা হয়েছে তারপর কিছু যে পড়ে এসেছি সেটাই যথেষ্ট মহারাজ। আগে বলো তো কি হয়েছে? খাজনার 5 ঘোড়া মোহর চুরি হয়ে গেছে। এই কি 5 ঘোড়া মোহরি চোরে নিয়ে গেল আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কিন্তু চোর ধরতে পারলাম না। মহারাজ, মন্ত্রীর কাছে যে মোহর আছে সেটা তো কারোর জানার কথা নয়। মন্ত্রী, মন্ত্রী তুমি কি ফলাও করে এই কথাটা কাউকে বলেছো নাকি? আমি কি গোপালের মতো পাগল নাকি যে সবাইকে জানিয়ে দেব? মহারাজ, যতটুকু বুঝলাম তাতে মনে হয় মন্ত্রীর কাছের কোনো লোকেরই কাজ এটা। চমৎকার মহারাজ, আমার কাছের লোকটি এই কাজ করেছে। গোপাল সেটাই বলতে চাইছে তো? তার মানে বাঘা তেঁতুল আর বুনো ওল একই ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার, দুটোই তো গাছের ফল। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন আপনি কি হবেন, বাঘা তেঁতুল না বুনো ওল? আগে তুমি বলো, তারপর আমি। আমি বুনো ওল। তেঁতুলকে কিভাবে বাগে আনা যায় তা আমি জানি। তা আমাদের আবার ডাকলেন? আরে গোপাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। মহারাজকে বলে কিনা আমার কাছের লোকেরাই চুরি করেছে। আপনার কাছের লোক বলতে তো আমাদেরকেই বোঝাচ্ছে। বুঝেছিস তাহলে? তার মানে গোপালকে আবার একটু ফাঁসাতে হবে। তাই তাই একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? এমন কিছুই করতে হবে না, শুধু তোদের মোহরের ঘরটা গোপালের বাড়ির পিছনে পুঁতে রেখে আসতে হবে। আমাদেরটা কেন মন্ত্রী মশাই? আপনার বাড়ির পেছনেই তো 4টে ঘোড়া মোহর রাখা আছে, সেগুলি রেখে আসলেই তো হয়। হ্যাঁ, এই সেগুলো কি আমার নাকি? সবই তোদের, আমি শুধু আমার বাড়িতে রেখেছি। তোদের কাছে রাখলে যদি আজে বাজে খরচা হয়ে যায় তাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই মোহরগুলো কিন্তু আমাদের। হ্যাঁ, কি যে বলিস না, আমার আমার কেন হতে যাবে? দেখে তোরা আর দেরি করিস না, গোপালের বাড়ির পিছনে একটা ঘোড়া মাটির তলায় পুঁতে রাখিস। আর একটা কথা, গোপালের বাড়ির সামনে কয়েকটা মোহর ছড়িয়ে ছিটিয়ে রাখিস, যাতে লোকের চোখে পড়ে, মহারাজকে গিয়ে দেখাতে পারে।
এ কি রে? হ্যাঁ, রাস্তায় মোহর পড়ে আছে যে। আরে এটা তো মহারাজের ছাপ মারা মোহর। রাজকোষ থেকে কেউ চুরি করেছে। এক্ষুনি এক্ষুনি মহারাজকে খবর দেওয়া উচিত। চল চল চল, রাজসভায় তাই চল। এই এই তোমরা কারা হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছো? আগে মহারাজ, আপনাকে একটা জিনিস দেখাবার ছিল। মন্ত্রী দেখো তো ওরা কি দেখাতে এসেছে। আরে এটা তো সেই মোহর যা চুরি হয়ে গেছে। এটা তোমরা কোথায় পেলে? রাস্তায় না কারো বাড়িতে? আগে কি বলবো, রাস্তায়। তবে গোপালের বাড়ির সামনে আরো আছে, দেখবেন। নিশ্চয়ই দেখবো। কার বাড়ির সামনে পড়েছিল বললে? আগে গোপালের বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটা পড়েছিল। আচ্ছা, এবার বুঝলাম চুরি কে করেছে। রাস্তায় মোহর পড়ে আছে দেখে তুমি বুঝে গেলে চোর কে? আগে হ্যাঁ মহারাজ, আপনি গোপালের বাড়িতে তল্লাশি নিন। আমার স্থির বিশ্বাস গোপালই এই চুরি করেছে। মন্ত্রী তুমি কার সম্পর্কে এই অভিযোগ করছো সেটা জেনেই করছো তো? বিলকুল মহারাজ, গোপালের বাড়ির সামনে থেকে মোহর পাওয়ার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তো বলবো গোপালের উপর আপনার অন্ধ ভালোবাসা আছে। মহারাজ, রাজার কর্তব্যই আপনার করা উচিত। মন্ত্রীর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে তল্লাশি নিতে পারে। এই অনুমতি দেওয়া আমার পক্ষে খুবই দুঃখজনক, কিন্তু আমি যে রাজা, রাজার কর্তব্য তো আমাকে করতেই হবে। চলো চলো আমরা গোপালের বাড়িতেই তল্লাশি নিই। আসলে বাধ্য হয়েই গোপালের বাড়িতে একটা তল্লাশি নিতে হচ্ছে। তুমি কিছু মনে করো না বৌমা, আসলে আমি তো রাজা, আমাকে সবার কথাই শুনে চলতে হয়। কিন্তু আমার স্বামী কি করেছে সেটা তো জানতে পারি। অত্যন্ত গর্হিত কাজ চুরি। যে সে চুরি নয়, খোদ নবাবের খাজনা, 5 ঘোড়া মোহর তার কয়েকটা বাড়ির সামনে পড়েও ছিল। লোকে দেখতে পেয়ে রাজসভায় নিয়ে গিয়ে দেখায়। সুতরাং তল্লাশি আমাদের নিতেই হবে। আমার স্বামীর কোনো দোষ নেই। মহারাজ, মহারাজ তল্লাশি নিতেই পারেন। পেয়েছি মহারাজ, রান্নাঘরের উনুনের পাশে মোহরের ঘড়া পেয়েছি। বাকি ঘোড়াগুলি খুঁজে দেখ, নিশ্চয়ই এখানেই আছে। আর মোহরগুলো আমাকে দেখা। চোরাই মোহর আমি ঠিক চিনতে পারবো। এই নিন মোহর। দেখি দেখি দেখি। আরে এগুলোই তো সেই মোহর। মহারাজ, এবার বুঝতে পারছেন চোরকে? আমি না বুঝে কিছু বলি না মহারাজ। এবার আপনি কি করবেন তা ঠিক করুন। গোপাল, বাকি মোহরের ঘোড়া কোথায়? এটা একটা চক্রান্ত মহারাজ। আমি যদি মোহর চুরি করতাম তবে তা নিজের বাড়িতে রেখে দিতাম। মহারাজ, চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করছেন যে গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এটা এটা তুই কি করলে বলো তো গোপাল? আমার এত দিনের বিশ্বাস তুমি ভেঙে দিলে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই কাজ করতে পারো। মহারাজ, মহারাজ যদি অনুমতি দেন তো বলি এমন কি হতে পারে না এই মোহর কেউ আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। বাহ, চমৎকার! চোর চুরি করে সেই চুরির মাল রেখে গেল আরেকজনের বাড়িতে। এমন চোর আমি জীবনে দেখিনি। মহারাজ, আমার বাড়ি থেকে যখন মোহর পাওয়া গেছে তখন আমায় কি শাস্তি দেবেন বলুন? আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, গোপাল নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই চোর।
সুতরাং এবার ওকে শাস্তিটা দিয়ে দিন। গোপাল, সামনের দুদিনের মধ্যেই 5 ঘোড়া মোহর তোমায় জরিমানা হিসেবে দিতে হবে, আর সেই মোহর যাবে নবাবের কাছে। এটাই কিন্তু তোমার শাস্তি। গিন্নি সকালেই আমাকে কলাচোর বলেছ, দেখলে তো কি করে তা ফলে গেল। বালাই ষাট, তুমি চুরি করেছো তার যাই হোক আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে মহারাজ এটা ঠিক করলেন না, বিনা দোষে তোমাকে শাস্তি দিলেন। বিনা দোষে আমাকে শাস্তি দেওয়া এত সহজ নয়। আমার নাতি নাতনিরা আছে না, গোপালকে একেবারে হাতে নাতে ধরে মহারাজের কাছে প্রমাণ করে দিয়েছি যে চোর কে। দিয়েছি নাক ঘষে। গোপালকে দুদিনের মধ্যে 5 ঘোড়া মোহর দিতে হবে, মহারাজের হুকুম। সেই মোহর নিয়ে তোরা যাবি নবাবের কাছে, বুঝলি? নবাব হয়তো তোদের একটা কাজও দিয়ে দিতে পারেন। কি ভালো কাজ! চুরি চামারের কাজ না দিয়ে এরকম একটা কাজও তো দিতে পারেন নাকি? হ্যাঁ, আরে সব রকম কাজই করতে হয় রে, দেখিস না আমাকে? তার দেখবো না? একই সঙ্গে মন্ত্রী আর চোর আমরা নিজের চোখে দেখলাম। কি ভালো যে লাগে আপনাকে দেখে। আর বড় বড় কথা না বলে এবার কাজে মন দে। মনে রাখিস, গোপাল মোহর দিলেই তোরা চলে যাবি নবাবের কাছে, বুঝলি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, নবাবের কাছে যেতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা কিন্তু মহারাজ ঠিক করলেন না, তোমাকে চোর বানিয়ে দিলেন। খুব খুব রাগ হচ্ছে আমার। শোন, এখন রাগ করার সময় নয়। মহারাজের কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কারসাজিতেই মহারাজের কাছে আমি আর চোর হয়েছি। কিন্তু আমি জানি মোহর চুরি করেছে মন্ত্রী নিজে। এখন বাঁচার একটাই পথ, নকল মোহর তৈরি করা। সেটা করে কি হবে? আমাদের কাছে কি সোনা আছে? ওরে বোকা, সোনাই মাটি, মাটি সোনা। মাটির ভিতর থেকেই তো সোনা বার হয় রে। তুই একটা কাজ কর, আসল মোহরের একটা ছাঁচ তৈরি কর, তারপর মাটি দিয়ে সেই ছাঁচ থেকে মোহরের নকল বানা। আমি সেগুলো আগুনে পুড়িয়ে অবিকল নকল সোনার মোহর বানিয়ে নেব। তাই? বাহ বাহ বাহ, খুব মজা হবে। এই তো চমৎকার হচ্ছে। এবার এগুলিকে পোড়াতে হবে, দেখবি একেবারে সোনার রঙের মোহর হয়ে যাবে। তারপর ঘড়ার মধ্যে পুড়ে ওপরে আসল মোহর দিয়ে ভর্তি করতে হবে। তারপর দেখবি খেলা কাকে বলে। মহারাজ, এই নিন আপনার মোহর। গোপাল কখনো মিথ্যে কথা বলে না। দেখি দেখি মোহরগুলো দেখি। আরে এ তো সত্যি মোহর। গোপাল পেল থেকে নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার করেছে। এই যাই হোক, সদ্য দিতে হবে। কি মন্ত্রী, দেখে নিয়েছো? কালই কাউকে দিয়ে এই মোহর নবাবের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। তা কে যাবে? সেসব নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমার লোক আছে, তারাই নবাবের কাছে নিয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, এবার যেন কেউ চুরি করতে না পারে। তার মানে বটার ঘটাকে দিয়ে মন্ত্রী নবাবের কাছে মোহর পাঠাবে। কিন্তু আমি যে বুনো ওল তা বোধহয় মন্ত্রী ভুলে গেছে। পিছনে কিন্তু বটার ঘটা আসছে। আমি ওদের ভক্তি দেব, যা বলবো তা আরেকবার করে জিজ্ঞেস করবি, ঠিক আছে? একদম ঠিক আছে। তুমি একটু চেয়ে চেয়ে বলো, যাতে ওরা শুনতে পায়। বুঝলি, মন্ত্রী নাকি বটা ঘটাকে দিয়ে নবাবের কাছে মোহর পাঠাচ্ছে। এবার ওরাও বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ বুঝবে, হ্যাঁ, আমাকে ফাঁসানোর ফল। শুনছিস গোপাল আমাদের কথা বলছে, শুনলি? হ্যাঁ শুনলাম তো। আমরা আবার কি ফাঁসবো? যাবো তো নবাবের কাছে, তাও আবার ওই খাজনার মোহর নিয়ে। আমাদের আবার কি হবে? নবাব যখন দেখবে এগুলি মাটির মোহর, তখন কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, নবাব বেটা দুজনকেই শুলে চড়াবে, নইলে ফাঁসি কাটে লটকে দেবে।
বলে কি রে, মাটির মোহর? মন্ত্রী মশাই তাহলে আসলগুলো নেড়িয়ে দিয়েছে রে। কি শয়তান, কি শয়তান! আমাদের মোহরগুলো তো গেলই, এবার প্রাণটাই চলে যাবে। তাহলে কি হবে দাদু? বটা ঘটার প্রাণ চলে যাবে? মহারাজকে গিয়ে বললে হতো না? মহারাজ তো এখন আমার কথা সেভাবে আর শোনে না, বটা ঘটাকেই বলতে হবে। আর দেরি করিস না ঘটা, চল চল মহারাজকে সব কথা বলে দিই, চল। মহারাজ, যদি দোষ না দেন তা একটা কথা বলতে পারি? একটা কেন, হাজারটা কথা বলো না, কি আপত্তি করেছে? আপনার মন্ত্রীটা না খুব পাজি, একেবারে শয়তান। মহারাজ, ওদের কথায় কান দেবেন না, ওরা চোর, একেবারে নামজাদা চোর। মহারাজ, এই মন্ত্রী আমাদের চোর বানিয়েছে। কি করেছে জানেন? খাজনার মোহর চুরি করে গোপালের বাড়িতে লুকিয়ে রাখতে বলেছিল, আমরা তাই করেছি। গোপালের দেওয়া সোনার মোহর সরিয়ে তার মধ্যে মাটির মোহর ভরে এখন আমাদের পাঠাচ্ছে নবাবের কাছে। নবাব নির্ঘাত আমাদের শুলে দেবেন। আর ও সব মোহর নিজের কাছে রেখে দেবে। বুঝুন কত বড় শয়তান! বাজে কথা, বাজে কথা, ডাহা মিথ্যে কথা। মহারাজ, মন্ত্রীর বাড়িতে তল্লাশি নিলেই সত্য প্রকাশিত হবে। চলো আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি নিই, দেখি ও কত বড় চোর। না না, তল্লাশি নেবেন না, আমি সব স্বীকার করছি। আসলে লোভে পড়ে আমি এ কাজ করেছি। আমাকে ক্ষমা করুন, আমি সব মোহর ফিরিয়ে দেব। আমার উপর চুরির অভিযোগ এনে শায়েস্তা করার ইচ্ছে তাহলে আপনার বরবাদ হয়ে গেল, তাই তো? শুনুন মন্ত্রী মশাই, আপনি বাঘা তেঁতুল হলে কি হবে, আমিও কিন্তু বুনো ওল। মা, বলি এত কলা তুমি কোথা থেকে আনলে? কেন? মহারাজের দেওয়া মোহর দিয়ে বাজার থেকে কিনে আনলাম, রাতে খেতে হবে না। কলাই শান, এই কোন কুক্ষণে যে তোমায় কলা চোর বলেছিলাম কে জানে? নিশ্চয়ই জিভে ভূত ভর করেছিল। তাহলে রাতে কলা একেবারে মানুষের মতো ছুলে খেলো কে? ছি 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 ছি, এই তোমাকে আমি কলা চোর বলেছিলাম? আসলে খেয়ে গেছে একটা বুড়ো ভাম বেড়াল। আমি নিজে চোখে দেখে নিশ্চিন্ত হলাম। মনের কথা কই, শুনলো না কেউ সই। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। এই বলি এত হেড়ে গলায় চেঁচালে কে তোমার মনের কথা শুনবে গো? সকাল সকাল এই গান শুনে ভাবছিলাম বাড়িতে নতুন কোনো কাক এলো নাকি। সে তুমি যাই বলো গিন্নি, গানটা আমি খারাপ গাই না। শোনো, আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। কেমন গাইলাম বলো তো? এই রে, বাড়ির সব কাক পালিয়ে গেল। এবার ময়লা কে পরিষ্কার করবে? কতবার বলেছি গান গেও না, গেও না, তা শুনলে আমার কথা? পাখি বলে কি তাদের কোনো কান নেই? কানের দম নেই? এবার কান ফাটা কাকগুলো কি করবে? যে বাড়িতে মনের কথা কইবার কেউ নেই সেখানে এক মুহূর্ত নয়, আমি চললাম বাজারে। এই গান ছেড়ে কামের লোক হয়েছো, বলি বাজার থেকে পারলে কয়েকটা কাক কিনে এনো। এই বাড়িতে আর পাখি আসবে না বলে মনে হয়। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। এই গোপাল, বাড়িতে ওস্তাদ দেখে গান শেখা হচ্ছে বুঝি? তা জোরে গাইছো না কেন? বিনা অপরাধে কেন আমার কানটা কেটে নেবেন মহারাজ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তবে কেন আমাকে শুধু মুধু শাস্তি দেবেন? গোপাল, মন্ত্রী যাই কিছু বলুক না কেন, তুমি গাও তো, আমি তোমাকে আদেশ দিলাম। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। আমি মনের কথা কই। আরে গোপাল, তুই তো কামাল করে দিলে। কি সুর, কি কথা! আমি মনের কথা কই, শুনলো না কেউ সই।
আচ্ছা গোপাল, মনের কথা কিভাবে জানা যায়? না মহারাজ, মনের কথা জানার কোনো উপায় নেই। আর মনের কথা জেনে কি লাভ মহারাজ? কার মনে কি আছে তা তার মনের মধ্যেই থাকুক না কেন, জানতে পারলে কিন্তু আর রাজ্যটা চালানো যাবে না মহারাজ। এই কথাটা দয়া করে মনে রাখবেন। না না গোপাল, রাজা হয়ে প্রজাদের মনের কথা জানতে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। আমাকে বাধা দিও না গোপাল, তুমি আমার মনের মধ্যে এই ইচ্ছেটাকে না আরো প্রবল করে দিয়েছো। মনের কথা আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনতে চাই। মহারাজ, রাজ্যটা বিরাট বড়, সবার মনের কথা জানার কোনো উপায় নেই। আপনি বরং আপনার এই সভায় কার মনের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করুন। কিন্তু সবাই কি সেই কথা বলবে? বিশেষ করে আমার সামনে এমন কোনো ওষুধ নেই বিজ্ঞানী, মানে যা সেবন করলে সবাই মনের কথা বলবে। মহারাজ, এই বিষয়ে আমি কিছু গবেষণা করেছি। কিছু ভেষজ গাছের শিকড় আছে যা খেলে মস্তিষ্কের মধ্যে থেকে কথা বেরিয়ে আসে। তবে তা কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলতে পারবো না মহারাজ। তবে আপনি যদি আদেশ দেন তো আমি চেষ্টা করে দেখতে পারি। বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে থাকুক না, ওষুধের ব্যাপারে ওকে জড়ানো কি ঠিক হবে মহারাজ? এতে তো বিজ্ঞানের ক্ষতি হবে। আমি বলি, সবাই যখন রাজবৈদ্য আছেনি তখন তাকেই ওষুধ বানানোর দায়িত্ব দেওয়া হোক মহারাজ। ওষুধ যে বিজ্ঞানের মধ্যে পড়ে না তা এইমাত্র মন্ত্রীমশাই আমাদের জানালেন। তা মন্ত্রীমশাইয়ের এই ভুল আমি ভাঙাতে চাই না। উলুবো নিয়ে মুক্ত ছড়িয়ে কি লাভ বলুন? তবে একটা কথা বলি মহারাজ, দুজনকে এই ওষুধ তৈরির দায়িত্ব দেওয়া হোক। একজনের ওষুধে কাজ না হলে আরেকজনেরটাতে নিশ্চয়ই হবে। তাই হোক, তাই হোক। আগামী পরশু আমার সামনেই পরীক্ষা হবে। আজ তাহলে সভা এখানেই মুলতুবি করা হলো। ভালো করে শোন তোরা, মহারাজ বিজ্ঞানী আর রাজবৈদ্যকে এমন ওষুধ বানাতে বলেছেন যা খেলে মানুষ তার মনের কথা বলে ফেলবে। যা বাবা, সবাই তার মনের কথা বলে দেবে। মন্ত্রী রাজবৈদ্যকে এমন কিছু জাল মেশাতে বলবে যা খেলে কেউ সত্য তো বলবেই না, উল্টে এমন মিথ্যে বলা শুরু করবে যে মহারাজ বুঝতেই পারবে না কে সত্যি মনের কথা বলছে আর কে বানিয়ে বানিয়ে বলছে। আমাদের কি করতে হবে সেটা আগে বলে দাও না, আমরা কি কোনো কাজে ভয় পাই নাকি? আরে তোরাই তো আমার বাহিনী রে। শোন, আজ মনে হচ্ছে মন্ত্রী রাজবৈদ্যর বাড়ি যাবে, তোরাও যাবি। লুকিয়ে ঘাপটি মেরে থাকবি বৈদ্যর বাড়ির পিছনে, শুনবি ওরা কি আলোচনা করছে। শুনে আমাকে এসে বলবি, তারপর একটা বুদ্ধি বার করতে হবে। বৈদ্য, অনেক কায়দা করে ওই ওষুধ বানানোর কাজে তোমাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমন কিছু বানাও যাতে সত্য কথাটা কিছুতেই মহারাজ জানতে না পারে। পারলে তুমিও গেলে আমিও গেলাম, এই কথাটা মনে রেখো। তা তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা যে বড় কঠিন কাজ। শুনুন, এমন কোনো ওষুধ নেই যা দিয়ে সত্যি কথা বলানো যায়, তবে মিথ্যে কথা বলা আমাদের জন্মগত। মিথ্যে বলাটা আমাদের জন্মগত। অনেক দিন বাদে একটা সত্য কথা শুনলাম। আমি বাবা জীবনে একটাও সত্যি কথা বলিনি, মানে আমার ঠিক আসে না। দেখুন মন্ত্রী মশাই, আমি এমন একটা গাছের কথা জানি যার নাম স্বপ্নগন্ধা। সে গাছের শিকড় দিয়ে ওষুধ বানালে সবাই একটা স্বপ্ন রাজ্যে চলে যাবে, আর তখন কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা কেউ বুঝতে পারবে না। কিন্তু গোপালকে দিয়ে তো মিথ্যে কথা বলাতে হবে। মিথ্যে বলানো সহজ, হ্যাঁ আমি সেটাই করব। স্বপ্নগন্ধার সঙ্গে যদি একটু ওই ধুতরো ফুলের গুঁড়ো মিশিয়ে দিই, তবে গোপালও ডাহা ডাহা মিথ্যে বলবে। গোপাল কি জিনিস তা মহারাজ এবার হাড়ে হাড়ে বুঝবে। রে, সব শুনলি তো? চল চল, এবার পালাই। আরে দাদুকে তো সব বলতে হবে। রাজবৈদ্য যা বানাবে তাতে কেউ সত্যি কথা বলবে না, সবাই নাকি স্বপ্নের ঘোরে মনের কথা বলবে, আর মহারাজ সেই কথাটাই বিশ্বাস করবে। এ বড় বিপদে ফেললে গোপাল, এই ওষুধ কেমন করে বানাবো?
আরে আপনিই তো বললেন এই বিষয়ে নাকি আপনি গবেষণা করছেন। হ্যাঁ করেছি ঠিকই, কিন্তু এর ফল যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু। তাহলে উপায় বিজ্ঞানী মশাই? আচ্ছা এমন কি হতে পারে না যারা ওষুধ খেলো তারা অন্য একটা রাজ্যে চলে গেল, বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো, তা সত্য না মিথ্যে তা বোঝার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, হ্যাঁ একটা গাছ আছে, ওই স্বপ্নগন্ধা গাছের শিকড়, বেটে খাইয়ে দিলে মনের সব কথা বলে দেবে। হ্যাঁ তাহলে সেই ওষুধই তৈরি করুন। মহারাজ তো সত্য মিথ্যে জানতে চাননি, তিনি শুধু মনের কথা জানতে চেয়েছেন, সেটাই বলা হবে। তবে বিজ্ঞানী আপনি তো জানেনই আমার সাদা মনে কোনো কাদা নেই, তবে আমার মনে কি আছে তা আমি নিজেই জানি না। জেনে লাভ নেই, আমি তোমাকে বরঞ্চ একটা টোটকা বলি। সেদিন মুখে একটু তেঁতুল আর লেবুর টুকরো রেখো, কাজে লাগবে। তা বেশ, তবে আমার একটা সন্দেহ হচ্ছে, বলি? হ্যাঁ আমাকে বলবে না তো কাকে বলবে? আজ রাতে মন্ত্রী আপনার বাড়িতে ওষুধ চুরি করতে লোক পাঠাবে, তাই বলি কি এমন দাওয়াই তৈরি করে রাখুন যেটা খেলে কিছুই হবে না। মন্ত্রী ভাববে বিজ্ঞানী ওষুধ তৈরি করতে পারেনি, তারপর শুরু হবে খেলা। বলুন মন্ত্রীমশাই, এবার কি হুকুম দেবেন? কেন গোপাল কি তোদের কোনো কাজ দিয়েছে নাকি যে এভাবে কথা বলছিস, যে আমার কাজটা একদম পাত্তা দিচ্ছিস না? ছিছি, গোপালের কাজ করব আমরা? নেমক খেয়েছে আপনার, কিন্তু তেমন লাভ কিছু হচ্ছে না। বাজারের যা হাল, আমাদের সংসার চলবে কি করে হুজুর? সেটা কি আর আমার মাথায় নেই রে, সব আছে। এমন একটা ছক কষে রেখেছি না, গোপাল এবার কাজ হবেই। ওহ মনের কথা বলবে, দেখাচ্ছি মজা। গোপাল কাত হবে? এ তো ভালো কথা, এত ভালো কথা অনেক দিন শুনিনি। তা শোন, বিজ্ঞানী একটা ওষুধ বানিয়েছে, ওই ওষুধটা চুরি করে নিয়ে আসতে হবে। কি আছে সেই ওষুধে? কি আর থাকবে, আছে আয়ু বাড়ানোর গুণ। প্রথমেই তোকে খাবো, তোর আয়ু বেড়ে যাবে, আরো চুরি চামারি করতে পারবি, অনেক মোহর রোজগার হবে। আগে আপনি খাবেন, বেঁচে আছেন কিনা দেখে তারপর আমরা খাবো। বেশ বেশ, তাই হবে, আগে আমিই খাবো। এবার হলো তো? বিজ্ঞানীটা একেবারে বোকা, হাতের কাছেই রেখে দিয়েছে এমন একটা ওষুধ। আবার নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। এই হাত বাড়ালাম, টুক করে তুলে নিলাম ওষুধ। বেটা ঘুমা, কাল উঠে দেখবি সব হাওয়া। না, ওষুধটা আমি আগে খাবো। বেটা মন্ত্রীকে বিশ্বাস নেই, আমাদের না দিয়ে হয়তো নিজেই পুরোটা খেয়ে নেবে। শেষে এলি, হ্যাঁ? বাপরে বাপ, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলি। তা বিজ্ঞানীর ওষুধটা এনেছিস তো? তার জানবো না, কিন্তু মন্ত্রীমশাই এই ওষুধের এক নিদান কিন্তু আমি আগে খাবো, নইলে বলা যায় না আপনি হয়তো পুরোটাই একা মেটে দেবেন। আরে না না, আমি কি সেরকম রে? তাহলে তো তোদের দিয়ে আনাতামই না। নে খা, নিদানের থেকে এক ফোঁটাও বেশি খাবি না। আমি একা খাবো? যদি মরে যাই আপনিও এক নিদান খান, মরলে দুজনেই মরবো। ঠিক আছে, তুইও খা, আমিও খাচ্ছি। আমি কি মরে গেছি মন্ত্রীমশাই? আপনি তো জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছেন। তুইও তো আমার দিকেই তাকিয়ে দেখছিস মরে গেছি কিনা। আচ্ছা, এবার তোর মনের কথা বলতো। মনের কথা কাকে বলে মন্ত্রীমশাই? সেটা বুঝিয়ে বলা খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা, তোর বাবার নাম কি, কোথায় থাকতিস, কি করে চুরি বিদ্যা শিখলি, ইত্যাদি ইত্যাদি। আমার বাবার নাম বটেশ্বর, থাকতাম অভয়নগর। চুরিবিদ্যা শিখেছি বাবার কাছ থেকেই। হ্যাঁ বটা, ওই ওষুধ খেয়ে কি তোর কিছু হচ্ছে? না তো, এত তাড়াতাড়ি কি করে বুঝবো আয়ু বাড়লো না কমলো? তা বুঝতেই তো 50 বছর কেটে যাবে। আপনি কি কিছু বুঝতে পারছেন? মানে আপনার আয়ু কি এতে বাড়লো? বুঝেছি, এই ওষুধে কোনো কাজ হবে না, তার জন্যই বিজ্ঞানী হার স্বীকার করে নিল। বাহ বাহ, তবে তো এই ওষুধটাই খেতে হবে। বেশ সুস্থ মাথায় মহারাজের কথায় উত্তর দিতে পারবো। ভাগ্যিস বটা এই ওষুধ নিয়ে এলো, রাজবৈদ্য কি না কি মেশাবে, আমি খাবো না।
তুমি যা ভাবো তা কি করে সত্য হয় বলো তো? তুমি কি জাদু জানো নাকি? জাদু? আচ্ছা, আপনিও এসবে বিশ্বাস করেন? আসলে বুদ্ধিতে মাঝে মাঝে শান দিতে হয়, আমি সেটাই দিই। বুদ্ধির চাইতে বড় জাদু আর কিছু হতে পারে না বিজ্ঞানী মশাই। এটা যদি সবাই বুঝতো। আমি আপনি বুঝলে একদিন সবাই বুঝবে বিজ্ঞানী মশাই। যাই হোক, তাহলে জাল ওষুধ চুরি হয়ে গেল। এই ওষুধ মন্ত্রী বটা ঘটার উপর প্রয়োগ করবে, দেখবে যে কোনো কাজ হচ্ছে না, ভাববে আপনি ওষুধ তৈরি করতে পারেননি। কিন্তু আমি তো তেমন বোকা নই মন্ত্রী মশাই। আসল ওষুধ ওর বাড়িতে আমি আবার রেখে আসবো, নকলটা সরিয়ে আনবো। নকল মনে করে মন্ত্রীর দলবল ওই ওষুধই খাবে। তারপর কি হবে ভাবতেই আমার হাসি পেয়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু রাজবৈদ্য কি ওষুধ বানালো তা জানতে পারলাম না। আমি গুলটে আর ন্যাপলাকে পাঠিয়েছিলাম, ওরা শুনে এসেছে সেই স্বপ্নগন্ধা গাছের শিকড় থেকেই এই ওষুধ বানিয়েছে রাজবৈদ্য। সেই ওষুধ যেভাবেই হোক এখানে নিয়ে আসতে হবে। ওই স্বপ্নগন্ধার সঙ্গে ও নিশ্চয়ই ধূত্র ফুলের গুঁড়ো মিশিয়েছে, তার ফল হবে মারাত্মক। যে খাবে সে পাগল হয়ে যাবে। ওই ওষুধ তুমি আনার চেষ্টা করো গোপাল, নইলে সর্বনাশ। রাজবৈদ্যর দৌড় কত দূর তা আমি জানি। দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। কি খবর গোপাল? ওষুধের কদ্দূর কি হলো? গোপাল এ ব্যাপারে কি জানে মহারাজ? ও না বিজ্ঞানী না বৈদ্য, ওর কাজ কি ওষুধের খোঁজ নেওয়ার? হ্যাঁ মন্ত্রী মশাই, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। তবে কাল রাতে বিজ্ঞানীর বাড়ি থেকে ওষুধ কি করে চুরি হলো সেটা তো জানতে হবে। তা জানার জন্য তো আমি আছি। খবরটা আমি শুনেছি, চোর খুঁজে বার করার দায়িত্ব তো আমার। তুমি মাঝখান থেকে কেন নাক গলাচ্ছ? আচ্ছা, তুমি কি করে জানলে যে চুরি হয়েছে? বিজ্ঞানী তো আমাকে ছাড়া কাউকে বলেনি। আশ্চর্য ক্ষমতা তোমার মন্ত্রী। হ্যাঁ, চুরি হলো বিজ্ঞানীর বাড়ি, বিজ্ঞানী আবার গোপাল ছাড়া কাউকে সে কথা বলেনি, অথচ তুমি জেনে বসে আছো। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে না? বিজ্ঞানী, আমাকে খুলে বলো তো কি হয়েছে? মহারাজ, আপনি মনের কথা জানার জন্য যে ওষুধ বানাতে বলেছিলেন তা কাল রাত্রে কেউ চুরি করে নিয়ে গেছে। বড় যত্ন করে ওষুধ বানিয়েছিলাম মহারাজ। তুমি আবার বানাও, এখনো তো একটা দিন আছে। আর এই ওষুধ বানানো যাবে না, আমার কাছে সেই ওষুধের গাছপালা নেই। মহারাজ, বিজ্ঞানী ওষুধের কি বোঝে বলুন তো? আমার ওষুধ কিন্তু তৈরি মহারাজ। কাল পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে বিজ্ঞানী বানাতে পারেনি, তাই ওই চুরির গল্প ফেটেছে। তবুও চুরির অভিযোগ যখন এসেছে তখন একটা তদন্ত তো হওয়া উচিত। তদন্তের কোনো প্রয়োজন নেই মহারাজ, কালকেই প্রমাণ হয়ে যাবে যে কে চোর আর কে নয়। গোপাল, এই নাও তোমার আসল ওষুধ। শোন গুলটে ন্যাপলা, তোদের আরেকটা কাজ করতে হবে। বিজ্ঞানীর দেওয়া এই ওষুধ মন্ত্রীর বাড়িতে রেখে চুরি যাওয়া ওষুধের ডিব্বাটা নিয়ে আসতে হবে। দাদু, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ সকালে রাজবৈদ্যকে দেখলাম একটা হাঁড়ি নিয়ে মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এটাই সেই ওষুধ যা খেলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত মন্ত্রী জাল কিছু মেশাতে বলেছিল, যা গুলটে ন্যাপলারা নিজের কানে শুনে এসেছে। এই ওষুধের সঙ্গে একটাই অনুপান যায়, তা ধূত্র ফুলের বিচি, এবং সেটা বিষ। এই পাচন খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়। গুলটে আর ন্যাপলাকে বলো ওই ওষুধের ডিব্বাটা কেউ যেন নিয়ে আসে। হ্যাঁ, শুনলি তো কি করতে হবে? এক, রাজবৈদ্যর দেওয়া ওষুধের ডিব্বা নিয়ে আসতে হবে, আর দুই, বিজ্ঞানীর নকল হাঁড়িটা পাল্টে এই হাঁড়িটা রেখে আসতে হবে। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। দাদু, এই নাও তোমার নকল ওষুধ। চমৎকার কাজের ছেলে। সত্যি গোপাল, তোমার বাহিনীর কোনো তুলনাই নেই। তাহলে আর কি, এবার চলো রাজবাড়িতে যাই, মহারাজকে মনের কথাটা শুনিয়ে আসি। আজ তাহলে মনের কথা বলার দিন। বাহ 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 বাহ, সবাই উপস্থিত দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, বিজ্ঞানীর ওষুধ চুরি হয়ে গেছে, সুতরাং তার কাছে কোনো ওষুধও নেই। রাজবৈদ্য, দেখাও কি ওষুধ এনেছো। রাজবৈদ্য যে ওষুধ বানিয়েছে তা আমার কাছে আছে, আমি এক এক করে সবাইকে দিচ্ছি। সবাই এক অনুপান পান করবে
কিন্তু আমি পান করব 5 অনুপান, কেননা আমি এই রাজ্যের মন্ত্রী। আমার মনের কথা মহারাজের সবার আগে জানা উচিত। এই সেই পাত্র যাতে রাজবৈদ্যর অভূতপূর্ব আবিষ্কার আছে। কিন্তু কিন্তু এই পাত্র নিজের কথা এখন বলার সময় নেই বৈদ্য। তোমার এই মহান আবিষ্কার একদিন মানুষ ইতিহাসে লিখে রাখবে। এখন আর কথা বলার সময় নেই, কাজ শুরু করতে হবে। এক এক করে সবাই এগিয়ে এসো, ওষুধ নিয়ে যাও। লেবু আর তেঁতুল মুখে রেখেছো তো? হ্যাঁ, মাড়ির তলায় রেখেছি। আপনি রেখেছেন তো? হ্যাঁ রেখেছি। সবার আগে আমি আহ্বান করছি সুপণ্ডিত, সুরসিক এবং সুগায়ক গোপাল ভাঁড়কে। তার গানের কথা ধরেই মহারাজ সবার মনের কথা জানতে চেয়েছেন। এসো গোপাল, তোমার ওষুধ পান করো। না না, ওটা আমার নয়, ওটা আমার নয়। বৈদ্য, তোমার শুধু বিনয় বিনয়। হ্যাঁ, ওরে বাবা, মহারাজ জানেন যে এই ওষুধ তুমি বানিয়েছো। এখন বিনয় দেখালে চলবে? কি বলেন মহারাজ? তুমি বসো তো বৈদ্য, এত বিনয় দেখিও না। এই ওষুধ কার্যকরী হলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যে তোমাকে আর রাজসভায় আসতেই হবে না। যাও যাও গোপাল, ওষুধ পান করো। এই নাও গোপাল, পান করো। বাহ, বেশ বানিয়েছো তো বৈদ্য। পান করে তেষ্টা মিটে গেল। এসো বিজ্ঞানী, তুমি তো পারলে না। এবার দেখো আমাদের রাজবৈদ্য কেমন ওষুধ বানিয়েছে। রাজবৈদ্যের প্রতিভার কোনো শেষ নেই। আমি তো ওর কাছে শিশু, তবে বানিয়েছে কিন্তু একেবারে অমৃতের মতো। এবার আমি বাকিটুকু খেয়ে ফেলছি। সবাই দেখুন, আমি কিন্তু কোনো রকম চালাকির আশ্রয় নিচ্ছি না। এই পান করলাম রাজবৈদ্যর মহান আবিষ্কার। এই মহারাজ, না না, আমরা বন্ধু। এই কেসটা তুই কখনো বাঘ মেরেছিস? গোপাল, ও গোপাল, মন্ত্রী আমায় তুই তোকাই করছে। আপনিই তো মনের কথা শুনতে চেয়েছিলেন, এবার শুনুন। কেসটা তুই বাঘ মারিসনি, কিন্তু রাজা হয়েছিস। আর আমি দুটো বাঘ মেরেও তোর গোলামি করছি। মন্ত্রী মশাই, আপনি একেবারে তাহা মিথ্যে পারেন। মোটেও আপনি বাঘ মারেননি, দিল্লি মেরেছেন। আমি নিজের চোখে দেখেছি যে আমি বাঘ মারছি, আর তুই আমাকে মিথ্যেবাদী বলছিস। ওই মরা বাঘগুলো আমার কাছে এসেছিল, আমি তাদের ওষুধ খাইয়ে বাঁচিয়ে দিয়েছি। কেসটাকে তুই ভুল বোঝাচ্ছিস। এত সাহস তোর? আচ্ছা কেসটা তুই বল, ও যদি বাঘ মেরেই থাকতো তাহলে কি তুই রাজা হতিস? রাস্তায় ভিক্ষে করে খেতিস না? আমি আর শুনতে পাচ্ছি না। এদের এদের সভা থেকে বের করে দাও। ওদের তো কোনো দোষ নেই মহারাজ। আপনি মনের কথা শুনতে চেয়েছিলেন, বিজ্ঞানী সেই ওষুধ বানিয়েছে। এখন ওরা নিজের মনের কথা বলছে। রাজাকে তুই তো করি করার ইচ্ছে সকল প্রজারই থাকে, সেটাই ওদের মনের কথা। আপনার যদি শুনতে ভালো না লাগে, তবে পেয়াদা ডেকে ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন মহারাজ। তো তুমিও খেলে, কিন্তু তোমার আচরণে তো কিছু বোঝাই গেল না কেন? আমার মনে একটাই কথা মহারাজ, দুবেলা যেন নুন ভাত খেয়ে পরিবারের সেবা করতে পারি। আমি মনের কথা কই, সইবে কি তার সই। আমি মনের কথা কই, সইবে কি তার সই। বলি বলি তোমায় কি আজ গানে পেয়েছে? সইকে এত কথা বলে দরকারটা কি? এই বয়সে তোমার সই হবে বলো তো? গিন্নি আমার সই, তাই তো কথা কই। বুড়ো বয়সে দেখলামই বেড়েছে দেখছি। বলি শ্যামাপদ ওঝাকে ডাকবো নাকি? হ্যাঁ, ডাকো, একটু ঝেঁটার বাড়ি খাই। তোমার মুখের থেকে তা তো মিষ্টি হবেই। বাগানটা কেমন যেন ম্যারম্যারে লাগছে। কেন দাদু, সব গাছেই তো ফুল এসেছে। না রে গুলটে, দাদু ঠিক কথাই বলেছে। ফুলের সেই ঝলমলে ব্যাপারটা নেই। কি করা যায় দাদু? সার দিতে হবে বুঝলি, তা তৈরি করতে হবে বাড়িতেই। শোন, তোর
তোদের দিদাকে বলবি তরকারির খোসা এখন থেকে একটা গর্তে ফেলতে, আর গোবর জোগাড় করতে হবে। তাহলে গর্তটা খুঁড়ে ফেলি। যাই ঘর থেকে কোদালটা নিয়ে আসি। গুলটে, আরে গোবর জোগাড় করতে হবে তো, কিভাবে করবি? কেন, যাদের গরু আছে তাদের বাড়ি থেকে চেয়ে আনতে হবে। কি গো, বলি তুমি নাকি পুঁটিকে কোদাল আনতে বলেছ? কেন, আমার ভয় গর্তে লুকোবে? হ্যাঁ? আরে না না, এসব কথা বলতে হয় নাকি? তুমি আমার হৃৎপিণ্ডেশ্বরী, তোমার ভয়ে গর্তে লুকোলে আমি ইলিশ মাছ ভাজা খাবো কি করে বলো তো? হ্যাঁ, এই ও সব আদিকে তো আমায় দেখিও না, নিজের গর্ত নিজে খোঁড়ো। হ্যাঁ, আরে আরে সব কথা শুনে যাও না। শোনো, বেশ খানিকটা গোবর লাগবে বুঝলে। পাড়া প্রতিবেশীরা তো তোমায় ভালোবাসে, তাদের কাছ থেকে যদি আনা যেত তাহলে খুব ভালো হতো। একটু তা তোমার মাথা ভর্তি তো গোবর। হ্যাঁ, তুমি দাও না গো আমায় একটু। এই শোন পুঁটি, এই গোবর টোবর আমি আনতে পারবো না। তোর দাদুর মাথার গোবর দিয়ে চাষ করলে কর, না হলে ঘরে বসে থাক, আমায় চলাস না। মন্ত্রীমশাই নেই, কিন্তু আমাদের ডাকলেন যে। যাক, চিনতে পারিসনি, তাহলে ছদ্মবেশ ঠিকঠাকই আছে। আমি নগর ভ্রমণে বেরোবো, তোরাও আমার সঙ্গে ছদ্মবেশে যাবি। কি কাজে যাব সেটা তো আগে বলুন। আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে যাব, তাই এই ছদ্মবেশ, বুঝলি? এই কাজটা আপনি না করলেও পারতেন, কি দরকার একবারই অপমানিত হওয়ার? যত বড় মুখ নয় তত বড় কথা, আমি হব অপমানিত? দেখবি আমার সম্পর্কে কেমন সুন্দর সুন্দর কথা বলে, দেখে নিস বটা। তোর কথা সত্যি হয় না আমার কথা? কেন কথা বাড়াচ্ছিস বটা? মন্ত্রী মশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি নগর ভ্রমণে যাবেন, আমরাও যাব, কিন্তু আমাদের পারিশ্রমিকটা কে দেবে? সারাদিন শুধু মোহর আর মোহর। হ্যাঁ রে, তোদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, নেই বলেই তো আপনার সঙ্গে বেরোচ্ছি। কি হবে তা তো জানি, তবুও মন্ত্রীর হুকুম তো আর ফেলতে পারি না। দেখ কি করে কোদাল চালাতে হয়। এবার তোরা পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি এবার উঠে এসো তো, হাঁপিয়ে গেছো। আরে হাঁপাবো কি রে, বয়স থাকতে কম মাটি কুপিয়েছি। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে তাই এতটা ধকল নিতে পারি না। হ্যাঁ রে, গোবরের ব্যবস্থা কি করলি? হয়ে যাবে, চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। ঠিক আছে ঠিক আছে, তোরা থাকতে আমার আর চিন্তা কিসের রে। আপনাকে খুব চেনা চেনা লাগছে মশাই। আমার তা একেবারেই লাগছে না, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। না না, তা দেখবেন কি করে, আমি তো মাঝে মাঝে এখানে আসি। আসলে কৃষ্ণনগর আমার মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, তা এরা আপনার কে হয়? মাস্তুতো ভাই, এরা আমাকে আপনাদের নগর দেখাতে বেরিয়েছে, এই আর কি। তা কেমন লাগছে? খুব সুন্দর। আসলে কি জানেন, একটা রাজ্যের মন্ত্রী যদি বুদ্ধিমান হয়, রাজ্যের চেহারাটাই বদলে যায়। কি বললেন? মন্ত্রী মানে ওই অপগণ্ডটা? জানি না আমাদের মহারাজ এত ভালো আর বুদ্ধিমান হয়েও ওই গাধাটাকে সহ্য করেন কি করে। অথচ রাজার সভায় গোপালের মতো একজন বুদ্ধিমান লোক থাকতেও ওই লোকটাকে কেন যে মন্ত্রী করলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। তোরা হাসছিস? হ্যাঁ, লোকটা মন্ত্রীকে গাধা বলছে আর তোরা মজা নিচ্ছিস? হ্যাঁ, না না, মন্ত্রীকে গাধা বলায় খুব রাগ হচ্ছে, কিন্তু ওই গোপালকে বুদ্ধিমান বলায় হাসি পেয়ে গেল। গোপালকে আপনারা চেনেন? হ্যাঁ, যে তাকে বুদ্ধিমান বলায় আপনাদের হাসি পেয়ে গেল? শুনেছি লোকটা নাকি ভাঁড়। যা শুনেছেন তা সত্যি নয়, গোপাল হচ্ছে বুদ্ধির পাহাড়। কি দেব মশাই? না, আমরা এই দোকানপত্র দেখতে বেরিয়েছি।
তা কেমন চলছে সব? কি করে আর চলবে বলুন? মহারাজ এমন একটা মরকটকে মন্ত্রী বানিয়েছে যে কিছুতেই দাম ঠিক রাখতে পারছি না। আপনারা কি রাজবাড়ি থেকে আসছেন নাকি? তাতে তোমার কি? হ্যাঁ, তুমি রাজ্যের মন্ত্রীকে মরকট বলবে আর আমরা তা মেনে নেব? মরকট কি বলছেন? হ্যাঁ, লোকটা মূর্খ, অপগণ্ড, অপদার্থ, সারমেয়র চাইতো অধম। হ্যাঁ, আপনারা কে আমি জানি না, তবে স্বয়ং মহারাজ আসলেও আমি একই কথা বলতাম এবং এটাও বলতাম যে আপনার কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যে গোপালকে বাদ দিয়ে একটা ভণ্ডকে মন্ত্রী করেছেন? হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ, একটা রাজ্যের মন্ত্রীর নামে এসব কথা বলা? বের করছি। এই যান যান মশাই যান। হ্যাঁ, আমাদের গোপাল আছে, সেই বাঁচাবে। মহারাজও গোপালকে ভালোবাসেন আর আমরাও। যান যান যান। এবার এখান থেকে চলে যাওয়াই ভালো, কি বলিস ঘটা? আর থাকা উচিত না রে, থাকলেই মার খেতে হবে। গর্ত হয়ে গেল, এবার তরকারির খোসা আর গোবর ঢালতে হবে, তাতে যা সার হবে না, দেখবি কি ফলনই না হবে। হ্যাঁ, দিদা একেবারে তাক খেয়ে যাবে। হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। পটি, এটা তুই ভুল বললি। দাদুর কাজে গাফিলতি গোলটা কিন্তু মোটেই সহ্য করতে পারে না। মহারাজ, কৃষ্ণনগরে আর কান পাতা যাচ্ছে না। কেন কেন কেন, কি হলো মন্ত্রী? আসলে কি হয়েছে, আপনার অনুমতি না নিয়ে এই ছদ্মবেশে কাল নগর পরিদর্শনে বেরিয়েছিলাম। তাতে যা শুনে আসলাম তাতে লজ্জায় আমার কান লাল হয়ে উঠেছে। কি লজ্জা, কি লজ্জা! হ্যাঁ, তোমার কান তো আমি দেখছি সবুজ হয়ে আছে, লাল তো নয়। লাল রং লুকাতে সবুজ আবির মেখেছি মহারাজ। এতে হাসির কি আছে? আমার কান লজ্জায় লাল হয়েছিল, আমি তা লুকোতে সবুজ আবির মেখেছি, তাতে অন্যায় কি আছে? মনে হয় সবার বোধহয় সবুজ বর্ণের শ্রীগালের গল্পটা মনে পড়ে গেছে। আমি তোমার মতো মূর্খ নই, ওটা যে নীলবর্ণ শৃগালের গল্প তা আমি জানি। বিজ্ঞানী, তুমি কখনো সবুজ রঙের কান দেখেছো? না মহারাজ, তবে গিরগিটির কান নাকি মাঝে মাঝেই সবুজ হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, যা বোঝার বুঝে ফেলেছি। এবার মন্ত্রী, তুমি বলো তো, নগর ঘুরে তোমার কি অভিজ্ঞতা হলো? কিছু ভালো, কিছু খারাপ। যেমন যেমন মানে তোমার সম্পর্কে কে কি বললো? বললো আমি নাকি অপগণ্ড। মানে জিজ্ঞেস করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, ওরা বলল যে অপরের খাবার গান্ডে পিণ্ডে খায় সেই অপগণ্ড। আমি বললাম আমাদের রাজ্যে একজনই আছে যে এই কাজ করে। কে, আপনি তা বুঝতেই পারছেন। আর কি বললো মন্ত্রী? বলল আমি নাকি সারমেয়র চাইতেও খারাপ। মানেটা বুঝলাম না। মানে খুব সহজ মহারাজ, সারমেয় প্রভুভক্ত এক ধরনের প্রাণী, রাস্তাঘাটে খুব দেখা যায়। মন্ত্রী কতটা রাজভক্ত তা বোঝাতেই তারা এই কথা বলেছে। মন্ত্রী, তুমি আর তোমার প্রজাভক্তি নিয়ে কখনো কাউকে কিন্তু কিছু জিজ্ঞেস করো না। হ্যাঁ, তোমার কথাতেই বোঝা যাচ্ছে গোপাল জনপ্রিয়তায় তোমার চেয়ে অনেক এগিয়ে আছে। দেখো, জনপ্রিয়তা শুধু যাচাই করলে তো হয় না, অর্জন করতে হয়। আর তুমি আজ আমাকে যা যা বললে তার কাউকে বলো না, আমার নাম খারাপ হবে। কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। মন্ত্রীর তাই হয়েছে। আগে কখনো ভেবেছো মহারাজের মন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার সাহস এই রাজ্যের কারো ছিল? এখন লোকে লুকিয়ে বলছে, এরপর রাজসভায় এসে বলবে। সেটা কি খুব ভালো হবে? দাঁড়ান না বিজ্ঞানী মশাই, যে যার ফাঁদ নিজেই তৈরি করছে। এরপর কি হবে বলুন তো? গোপালের ওপর প্রতিশোধ নিতে আবার ল্যাজে গোবরে হতে হবে, দেখে নেবেন। আমারও তাই মনে হয়, দেখা যাক। কি রে বড়া, শুনলাম তোদের মন্ত্রী মশাইকে নাকি সবাই খুব প্রশংসা করছে। তার বলতে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই বটা, সাবধান করে দিচ্ছি, কি বলেছে তা বলবি না, 5 কান হয়ে যাবে। এসব গুপ্ত রাজকার্য সবার শোনার জন্য নয়। কি কি বলছে তা কি আর আমি জানি না? সব জানি।
নগরে সবাই জেনে গেছে যে মন্ত্রী তার জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে একেবারে লাজে গোবরে হয়ে গেছে। লোকটার মাথায় যে গোবর আছে তা কেউ বলেনি। কি বললে কি বললে কি বললে? গোবর? ঘটা ঘটা শোন, এবার একটা জব্বর বুদ্ধি মাথায় এসেছে। আবার বুদ্ধি এলো মাথায়? আপনার মাথা বটে একটা, গোবরে আর বুদ্ধিতে ভরপুর। তা এবার আমাদের কি করতে হবে? কাছে আয়, চুপি চুপি বলি, কেউ যেন জানতে না পারে। ও, আমাকে বাদ দেওয়া হচ্ছে না? বটা শোন, কাল সকালে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার জন্য একটা গরুর গাড়িটাকে দিস। আর একটু তাড়াতাড়ি হাত লাগা, ভোরের আগেই এসব গোপালের বাড়ির সামনে জড়ো করতে হবে। হাত লাগা, হাত লাগা। আর তাড়াতাড়ি বললেই তো আর হয় না মন্ত্রী মশাই। এই যে গন্ধে প্রাণ যায় আমাদের। আরে আমিও তো হাত লাগিয়েছি। কেউ ভেবেছিল একটা রাজ্যের মন্ত্রী এভাবে গোবর ঘাঁটবে? বুদ্ধি তো আপনার মাথা থেকেই বেরিয়েছে, এখন খেলা সামলাচ্ছি আমরা। যা হয়েছে তাই নিয়ে চল, নইলে পুরো বুদ্ধিটাই ঘেঁটে যাবে। চল, আর দেরি করিস না। ব্যাস, কেল্লা ফতে। এবার গোপাল সম্পর্কে লোকে কি বলে তা রসিয়ে রসিয়ে দেখবো। এবার চলুন চলুন, গায়ে একেবারে ওই পচা গন্ধে বমি পেয়ে যাচ্ছে। আরে হে কি রে, কি এমন বন্ধু আছে যে মেঘ না চাইতেই জল নিয়ে এলো? এই গুলটে, তোদের আর কষ্ট করে গোবর আনতে হবে না রে। এই বড় বড় কথা বলো না, এই গোবর কে পরিষ্কার করবে? হ্যাঁ, আমি পারবো না বলে দিলাম। আরে পরিষ্কার করা কি এমন কঠিন কাজ? কোদাল করে আমাদের সারের গর্তে ফেলে দেবো, তারপর যা সার হবে না দেখে নিও। ছি ছি গোপাল, রাজ্যে কি চলছে? কার এত দুর্মতি হলো যে তোমার বাড়ির সামনে গোবরের পাহাড় ফেলে রাখে? আরে আমার উপকারী করেছে গো, কোথা থেকে গোবর পাবো তাই ভেবে শান্তিতে ঘুমোতেই পারছিলাম না। যাক, একটা চিন্তা দূর হলো। কে এই অপকর্মটা করলো তা বুঝতে পেরেছো কি? মন্ত্রীর কৃপায় এতটুকু বুদ্ধি আমার আছে, যে করেছে সে এর ফল পাবে। দাঁড়াও গোপাল, তুমি এই পাহাড় একা সরাতে পারবে না, আমরাও হাত লাগাচ্ছি। এটা কার কাজ বলতো? কার আবার? মন্ত্রী। দেখ না দাদু কিভাবে প্যাঁচ দেয়। আচ্ছা, কার গা থেকে এরকম উৎকট গন্ধ আসছে বলো তো? কার আবার? মন্ত্রীর গা থেকেই তো মনে হচ্ছে। কি মন্ত্রী, তুমি কি কাল রাতে পচা পুকুরে ডুব দিয়েছিলে নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী কাল গোবরে পদ্ম ফুল খুঁজতে গিয়েছিল, না পেয়ে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। শুধু ফেলেছে কি, একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে। প্রমাণ দাও যে আমিই ফেলেছি। খুব সহজ, ওর গায়ের গন্ধ নিন আর আমার বাড়ির গোবরের গন্ধ কাউকে দিয়ে নিয়ে আসুন, দেখবেন একই গন্ধ। মন্ত্রী, সত্যি কথা বলো, তুমি গোবর ছড়িয়েছো গোপালের বাড়িতে? আসলে মহারাজ, কৃষ্ণনগরে এত গরু যে বাড়িতে বাড়িতে খুব বেড়ে যাচ্ছে, তাই কি আর করব, কোথায় ফেলবো কিছু ভেবে না পেয়ে গোপালের বাড়িতেই ফেলতে বলেছিলাম। মহারাজ, মন্ত্রী আমার প্রকৃত বন্ধুর কাজই করেছে। এই গোবর থেকে যে ফলন হবে তা কিন্তু মন্ত্রীকে নৈবেদ্য না দিয়ে আমি মুখেই দেব না। না মহারাজ, আগে গোপাল খেয়ে বেঁচে থাকলে আমি নিশ্চয়ই খাবো, কথা দিচ্ছি। গোবর এভাবে চুরি করা মানে আমাদের সম্পদ চুরি করা। হ্যাঁ, আমি গোবর সার তৈরি করছিলাম, সব চোরে নিয়ে গেছে। এটা কি মগের মূল্য নাকি? আমার সামান্য গোবর এখন ঘুঁটে বানাবো কি দিয়ে?
আরে রান্নাই তো হবে না, এর একটা বিহিত চাই। গোবরগুলি সব গর্তে ফেলেছিস তো? হ্যাঁ দাদু, দিদাও তরকারির খোসা ওখানেই ফেলছে আজ থেকে। শোন, একটা কাজ করতে হবে, কাগজে লিখতে হবে যাদের যাদের বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়ির দরজায় লিখে রাখবে। মন্ত্রী মশাই এই গোবর চুরির সমপরিমাণে সোনার মোহর দিয়ে দেবেন। কালকে মন্ত্রীর বাড়িতে সবাইকে আসতে অনুরোধ করা হচ্ছে। ফল কি হবে তা বুঝলি? হ্যাঁ, একেবারে টাইট খেয়ে যাবে মন্ত্রী। বুলটে, সব কটা বাড়িতেই কিন্তু কাগজ ছাঁটতে হবে, কেউ যেন বাদ না যায়। জানি, যা কাগজ এনেছি না তাতে কৃষ্ণনগরের একটা বাড়িও বাদ যাবে না। তুই আমাকে আঠার বালতিটা একটু এগিয়ে দে। গোবরের বদলে সমপরিমাণ স্বর্ণমুদ্রা বলে কি? কাল আমার বাড়ি থেকেও তো গোবর চুরি গেছে। যাই যাই তাহলে সোনার মোহর নিয়ে আসি। গোবর দিয়ে সোনার মোহর? আহা হা হা, আগে জানলে আরো গোবর দিয়ে দিতাম। চলো হে, মোহর নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, আমাকে 2টো বস্তা নিয়ে যেতে হবে। বাপরে, এত মোহর তো রাজার কাছেও নেই। কেমন জানি সন্দেহ হচ্ছে, মিথ্যে নয় তো? তোমার সব ব্যাপারই সন্দেহ। দেখছো তো, পরিষ্কার করেই লেখা আছে গোবরের সমপরিমাণ সোনা দেওয়া হবে। গেলে চলো, নইলে আমরা চললাম। তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো। আরে ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বললি স্বর্ণ মুদ্রা দেবেন কি দেবেন না বলে দিন। এইভাবে আমাদের হেনস্থা করা কিন্তু আমরা সহ্য করব না। মহারাজের কাছে নালিশ জানাবো। আগে বাইরে আসুন, কথা বলি, তারপর যা করার করব। যেমন কর্ম তেমন ফল। গিন্নি, এসব গোপালের কীর্তি। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমিও দেখে নেব। আগে লোকজন সামলাও, তারপর তো গোপাল। তুমি একটু সামলাও না গো, আমি একটু রাজার কাছে কথাটা পেরিয়ে আসি। গোপাল আমার বাড়িতে লোক লেলিয়ে দিয়েছে। সে আমি পারবো না বাবা, লোক সামলানো আমার কাজ নয়। আমারও নয়, আমি বরঞ্চ পালাই। গোপাল আমার সর্বনাশ করে দিয়েছে মহারাজ। কেন কেন কেন? গোপাল আবার কি করলো? ওই তো লক্ষ্মী ছেলের মতো বসে আছে। আপনার আশকারাতেই ও নিজেকে এখন মহারাজ ভাবতে শুরু করেছে। সেটা তো লোকে তোমার সম্পর্কেও বলে। মহারাজ, মন্ত্রীর যা অবস্থা হয়েছে, মনে হয় ওর কোনো বিপদ হয়েছে। ওকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই করা উচিত। বলো বলো মন্ত্রী, কি এমন বিপদে পড়েছো যে এভাবে রাজসভায় ঢুকে পড়েছো? বিপদ বলে বিপদ, গোপাল আমার পিছনে লোকজনকে খেপিয়ে দিয়েছে। তারা আমার বাড়িতে হামলা করার জন্য জমায়েত হয়েছে। আমি তো ভয়ে পালিয়ে এলাম। হ্যাঁ, এই কথা কি সত্য গোপাল? ব্যাপারটা হলো, আজ নগরের সেই সব বাড়িতে কারা যেন লিখে দিয়ে গেছে মন্ত্রী মশাই তাদের নাকি গোবর চুরির সমপরিমাণ সোনার মোহর দিয়ে দেবে। তাই সবাই বাড়িতে গেছে সোনার মোহর আনতে। এতে আমার কি অপরাধ মহারাজ? মন্ত্রী, তোমায় আমি আগেই বলেছিলাম গোপালের পেছনে লাগতে চেও না। দেখলে তো তার ফল কি হয়। এখন সামলাবে কি করে? দেখো দেখো গোপাল কোনো সাহায্য করতে পারে কিনা। ভাই গোপাল, তুমি আমার ভরসা। এবার বলো কি করে এর প্রতিকার করা যায়। মন্ত্রী মশাই, পথ তোমায় আমি বাতলাতে পারবো না। আসলে ওরা তোমার মুখ থেকেই শুনতে চায় কি করে এসব হলো। আমি কিছুই করলাম না, আর আমাকেই বলতে হবে আমি সব কিছুর জন্য দায়ী। এটা কি খুব ন্যায্য হলো মহারাজ?
তোমার গা থেকে না এখনো পচা গোবরের দুর্গন্ধ বার হচ্ছে, আর তুমি বলছো কিছুই করোনি। শোনো মন্ত্রী, যে যে বাড়ি থেকে গোবর চুরি করেছো সেই বাড়িতে ওই গোবর কিন্তু ফিরিয়ে দিতে হবে, এই আমি বলে দিলাম। এখন গোপাল যা বলছে তাই করো, না হলে কিন্তু আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই করা যাবে। তবে আপনি না বললে আমি কিন্তু গোপালের কথা শুনতাম না। মহারাজ, একেই বলে কয়লা শত ধৌতে ন ময়লা ন পচন্তি, মানে কয়লা শতবার ধুলেও ময়লা পরিষ্কার হয় না। বাঁচতে গেলে আমার সঙ্গে তোমায় যেতেই হবে। যাবে কি যাবে না? হ্যাঁ, মহারাজের আদেশ, যেতে তো হবেই। বুঝলে বিজ্ঞানী, রাজা হয়েও না আমি ভয় পাই একমাত্র গোপালকেই। শোনো ভাই সব, ব্যাপারটা খুব গোলমেলে। বাইরে থেকে কিছু লোক আমাদের রাজ্যে এসে গোবর চুরি করে আবার মন্ত্রীর বাসভবনে লিখে গেছে যে গোবরের সমপরিমাণ সোনার মোহর দেওয়া হবে। এখন তোমরাই বলো, এটা কি মহারাজের পক্ষে সম্ভব? তাকে তো দেউলিয়া হয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, তত বটেই। মহারাজের দিকটাও তো আমাদের দেখতে হবে। কিন্তু গোপাল, এই মন্ত্রী কিন্তু বড্ড পাজি লোক, একে শাস্তি দিতেই হবে। মহারাজ সেই শাস্তির রায় দিয়েছেন। যার যার বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়িতে সেই পরিমাণ গোবর ফিরিয়ে দেবেন আমাদের মন্ত্রী মশাই। কি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। আমাদের মোহর লাগবে না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। দাদু বলেছেন কর্মফল। মাথায় গোবর, পায়ে গোবর। পুকুরে মাছ যখন ছিপে উঠবেই না, তখন গামলাতেই মাছ ধরবে। এই তো একটা মাছ উঠলো। এবার আয় তো বাবা। ঠিক ধরেছি, একেবারে লাফানো মাছ। ও গিন্নি যা খুশি হবে না। এই সকাল বেলা কি মাথা খারাপ হয়ে গেছে? বলি গামলায় মাছ ধরছো? তা কি করবো, ভোর রাত থেকে ছিপ ফেলে পুকুরে বসেছিলাম। একবার উঠলো পচা কলার কাঁদ, একবার উঠলো এক বস্তা কাদা মাটি। এরপর বাজারে গিয়ে কিছু জিয়ল মাছ কিনে এই গামলায় রেখে দিলাম। এবার যত খুশি মাছ ধরো আর খাও। সঙ্গে একটা বড় ছাকনিও কিনে এনেছি। এবার থেকে এই ছাকনি দিয়ে জ্যান্ত মাছ ধরে তোমাকে খাও গিন্নি। তুমি হাসতে হাসতে রেঁধে দেবে, আমাকে আর বাজারে যেতে হবে না। তুমিও খুশি, আমিও খুশি। বলি আমি হাসতে হাসতে রাঁধবো না কাঁদতে কাঁদতে সেটা পরের কথা, কিন্তু তোমার যে মাথাটা একেবারে গেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডাকবো নাকি শ্যামাপদ ওঝাকে? ঝেঁটা মেরে তোমার ভূত ছাড়াবে। হ্যাঁ, ঘোর কলি, ঘোর কলি। স্ত্রী তার স্বামী গোপালকে ঝেঁটা মারছে, তাও কাকে দিয়ে? একটা বদমাস ওঝাকে দিয়ে। সেটাও সবাই দেখবে। হায় হায়, জীবনটাই আর রাখবো না। শুনছো ভাই, গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে, গামলায় মাছ ধরছে। কি বলছো? গোপাল গামলায় মাছ ধরছে? আহারে, এত বুদ্ধিমান একটা লোকের এই পরিণতি! না না না, মহারাজের কানে কথাটা পৌঁছে দিতে হবে। বুঝলে, মুখ হলো মনের আয়না। একজনের মুখ দেখলেই বোঝা যায় তার মনের অবস্থা ঠিক কি রকম। একদম ঠিক কথা বলেছেন মহারাজ। মুখ দেখেই মনের কথাটা টের পাওয়া যায়। এই যেমন গোপাল, ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, কেমন যেন ঘোলাটে ঘোলাটে, চুলে ভালো করে চিউনি দেয়নি, কেমন যেন একটা উদ্ভ্রান্ত লাগছে। কেন বলুন তো? আমার কিন্তু কেমন কেমন লাগছে। মন্ত্রীমশাই, আপনার মুখ দেখেও মনে হচ্ছে আপনার মনের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। কেমন একটা ওই শয়তানি মার্কা হাসি লেগে রয়েছে। এতদিনে গোপাল একেবারে একটা ঠিক কথা বলেছে। আগে মহারাজ, আজ আপনাকে একটা গোপন কথা বলি। গোপালের মস্তিষ্কে একটু গোলমাল দেখা দিয়েছে। এটা আমার কথা নয়, লোকে বলা বলি করছে। রাজসভার একজন মাননীয় সদস্য সম্পর্কে এরকম একটা ধারণা থাকাটা কি উচিত মহারাজ?
মন্ত্রী, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথা খারাপ হয়ে গেছে, এটাই কি তুমি বলতে চাইছো? আজ্ঞে মহারাজ, তাই বলতে চাইছি। আপনি গোপালকে জিজ্ঞেস করুন ও আজ গামলায় মাছ ধরছিল কিনা। কি গোপাল, তাই নাকি? তুমি পুকুর ছেড়ে গামলায় মাছ ধরছিলে কেন? আসলে বয়স হয়ে যাচ্ছে তো, রোজ রোজ বাজারে যাওয়া, তারপর গিন্নির মুখ ঝামটা খাওয়া, এই বয়সে আর পোষাচ্ছে না মহারাজ। তাই ভাবলাম নিজের বাড়ির গামলাতেই যদি মাছ চাষ করি। এটা কি পাগলামির লক্ষণ মহারাজ? তোমার চাষ করা মাছ নিয়ে আমাদের একটা ভোজসভা হতেই পারে। মন্ত্রী, গোপাল পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। গোপালের মতো সবাই যদি নিজের নিজের বাড়িতে মাছ চাষ করতে পারত, তাহলে তো আর মাছের আকাল হতো না। আর বৃষ্টির জল ধরে রাখলেই এটা একমাত্র সম্ভব। মহারাজ, এইমাত্র একটা কথা আপনি বললেন, গোপাল পারে না এমন কোনো কাজ নেই। সেটা কি সত্যি গোপাল? হ্যাঁ, কিছুটা তো সত্যি বটেই। মহারাজ কি না বুঝে এই কথাটা বললেন বলে আপনার মনে হয়? তাহলে গোপাল, মহারাজকে একবার ষাঁড়ের দুধ খাইয়ে দাও দেখি, পারো কিনা। চমৎকার একটা খাবারের কথা মন্ত্রীর মাথা থেকে বেরিয়েছে। রোজ রোজ গরু দুধ খেতে খেতে মুখে আর রুচি নেই। একদিন তাহলে ষাঁড়ের দুধ খাওয়াই যায়। কি বলো গোপাল, পারবে তো? নইলে কিন্তু মন্ত্রীর কাছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। মন্ত্রী আমাকে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না মহারাজ। আমি একটা কথাই জানি, মানির মান জুতো পেটা করলেও যায় না। আপনাকে আমি ষাঁড়ের দুধই খাওয়াবো, কিন্তু জোগাড় করতে যে আমার 10 দিন সময় লাগবে মহারাজ। আর এই সময়টা আমি রাজসভায় আসতে পারবো না। কেউ যেন আমার বাড়ি গিয়ে আমাকে বিরক্ত না করে। নিশ্চয়ই নিশ্চয়ই, 10 দিন সময় তোমায় দেওয়াই যায়। মন্ত্রী, ভেবে দেখো, গোপালের আনা ষাঁড়ের দুধ তুমি খাবে তো? ষাঁড়ের দুধ খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই 10 দিন একটু ঝামেলা মুক্ত থাকতে পারবো মহারাজ। অন্তত কেউ আর আমার সব কাজে নাক গলাতে আসবে না। বাপরে, যেন মুক্তি পেলাম। মহারাজ, মন্ত্রী মশাইকে বলে দিন, আমি ষাঁড়ের দুধ খাওয়াতে পারলে যেন মন্ত্রী মশাই আপনার সামনে নিজের অন্তত একটা কান কেটে আপনাকে উপহার দেয়। বাকি কানটা থাকে, এর পরে কাটবো। ও বাবা, বলি আজ এত খুশি খুশি লাগছে, হ্যাঁ? কি ব্যাপার? মহারাজ ষাঁড়ের দুধ খেতে চেয়েছেন, আমি বললাম খাওয়াবো। খাওয়াবে মানে? ষাঁড়ের দুধ কাউকে খেতে দেখেছো কোনোদিন? গামলায় যদি মাছ ধরতে পারি গিন্নি, তবে ষাঁড়ের দুধও খাওয়াতে পারবো। এই আমার না বারবার মনে হচ্ছে তোমার মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ, কাল আমার সঙ্গে ওঝার বাড়ি যাবে, নইলে আমি ডেকে আনবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছে করো, এবার আমাকে একটু ঘুমোতে দাও গিন্নি। হে ঈশ্বর, পাগল ভালো করে দাও গো। হে ঈশ্বর, লোকটা তো এমনিতে ভালো, মাথা খারাপ হয়ে গেলে তার কি দোষ বলো? আচ্ছা, তোরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, বলতে পারিস কোথায় ষাঁড়ের দুধ পাওয়া যায়? আগে আমরা তো এই রাজ্যের বাইরে কোথাও যাইনি, তাই বলতে পারবো না। না মন্ত্রী মশাই, না, এই রাজ্যে কোথাও ওই ষাঁড়ের দুধ পাওয়া যায় না। তবে আমিও শুনেছি হিমালয়ের কোনো একটা রাজ্যে নাকি ষাঁড় আছে যারা দুধ দেয়, কিন্তু সেখানেও তো মুশকিল। সেই দুধ খেলে নাকি মাথায় শিং উঠে যায়। আচ্ছা, হিমালয়ে যাওয়ার রাস্তাটা কি জানিস? কেন জানবো না? আমাদের রাজ্য ছাড়িয়ে নবাবের মহল, সেটা বাম দিকে রেখে প্রথম ডান দিকে, তারপরে পূব দিকে, তারপর পশ্চিম দিকে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে হিমালয় রাজ্যটা কোথায়। ওরাই দেখিয়ে দেবে। 10 দিনের মধ্যে ফিরে আসা যাবে? মাথা খারাপ, 1 মাস যেতে 1 মাস আসতে। না, গোপাল এর মধ্যে ফিরতে পারবে না। আমরা যে এত খবর দিলাম, তার জন্য মোহর দেবেন না? গোপাল আগে মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়াক, তারপর তো মোহর পাবি। আর একটা কথা, গোপালের বাড়ির ওপর নজর রাখবি, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তার সমস্ত খবর আমার চাই, বুঝলে? সে তোমরা যাই বলো,
গোপাল ছাড়া না এই রাজসভাটা ঠিক জমে না, তাই না মন্ত্রী? এটা আপনি ঠিক বলেছেন মহারাজ। এত খরচা করে একটা ভাঁড় রাখা হয়েছে, সে যদি অনুপস্থিত থাকে তা রাজসভাটা চলবে কি করে? তবে মহারাজ, গোপাল আর এমুখো হবে কিনা তা বলা যাচ্ছে না। কেন কেন? ষাঁড়ের দুধ আনতে ও কোন দিকে গেছে? তা তো জানি না। শুনলাম হিমালয়ের কোলে নাকি একটা রাজ্য আছে, সেখানে নাকি এক ধরনের ষাঁড় আছে, তা নাকি দুধ দেয়। গোপাল যদি সেখানে যায় তাহলে খুব বিপদ, মনে হয় আর ফিরে আসতেই পারবে না। তাহলে খোঁজ নাও মন্ত্রী, গোপালের কিছু হলে দায়ী থাকবো আমি। না না না, আমি আর তুমি। না না না, এটা খুব অন্যায় হলো। কি বলো বিজ্ঞানী? অন্যায় তো হলোই মহারাজ। যা অসম্ভব তা গোপাল কি করে সম্ভব করবে তা কিন্তু আমি জানি না। মন্ত্রীকে যদি আপনি বলতেন ঘোড়ার ডিম খাবেন বা হাতির, মন্ত্রী কি পারতো তা জোগাড় করতে? হ্যাঁ, তুমি কি গোপালের ঢেঁকি? ও যা বলবে তুমিও সেই কথাতেই সায় দেবে? তোমাকে মাসোহারা কে দেয়, মহারাজ না গোপাল? আবার মাসোহারার কথা আসছে কেন? কথা হচ্ছিল গোপালকে নিয়ে। আচ্ছা বিজ্ঞানী, তোমার কি মনে হয় ষাঁড় দুধ দেয়? এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতি যাকে যে ক্ষমতা দেয়নি সেটা কি করে করবে? তুমি নিশ্চয়ই গোপালকে এই জ্ঞানটা দাওনি, তাই সে ষাঁড়ের দুধ আনতে গেছে। ঠিক আছে, আর কয়েকদিনের মধ্যেই তো প্রমাণ হবে যে ষাঁড়ের দুধ আদৌ হয় কিনা। কি গো, বলি চাকরিটা কি গেল? হ্যাঁ, রাজবাড়ি যাবার তো কোনো ইচ্ছে নেই, সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো। হ্যাঁ, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমার আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তুমি বরং একটা কাজ করো, কাপড়ের এই পট্টিগুলো পেটে বেঁধে দাও তো, দেখে যেন মনে হয় আমি আর কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করব। হায় ভগবান, এ তুমি কি করলে? মাথাটার সঙ্গে পেটটাও খারাপ করে দিলে। পেট আবার কবে খারাপ হলো? বলছি পেটে একটা মোটা কাপড়ের পোঁটলা বেঁধে দাও। তার মানেই তো সেটা। তার মানে কি? পেটে কি হয়েছে? ন্যাকামি করো না। পেটে পুটলি বেঁধে তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, যা বলছি তাই করো তো, পরে বুঝবে। মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়ানোর এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখ, এই তুমি নিজে কখনো ষাঁড়ের দুধ খেয়েছো? দেখো গিন্নি, আমি চাইলে না বাঘের দুধও খেতে পারি, খাওয়াতেও পারি। তোমাকে যে কাজটা বলছি তাই করো তো, তারপর সব বুঝিয়ে দেবো। কাল আমরা সবাই মিলে ষাঁড়ের দুধ খাবো। কি মন্ত্রী, যদি সত্যি খাই তাহলে কান কাটবে তো? নিশ্চয় মহারাজ। তবে গোপাল যদি এই কাজটা করতে পারে তবে বিজ্ঞানের প্রভূত উন্নতি হবে, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, তা তো হবেই। পৃথিবীতে আর দুধের অভাব থাকবে না। কি হয়েছে? কি হয়েছে মা? গোপালের কিছু হয়েছে নাকি অন্য কোথাও দুর্ঘটনা ঘটেছে? কি আর বলবো মহারাজ, বলতে লজ্জা লাগছে কিন্তু বলতেই হবে। আমার স্বামী সন্তান প্রসব করবে। তাড়াতাড়ি চলুন, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তিনি। তাড়াতাড়ি চলুন মহারাজ। সে কি? এ তো অসম্ভব ব্যাপার। কি হয়েছে সেটা সত্যি করে বলো। মহারাজ, আপনাকে মিথ্যে বলার শাস্তি কি তা কি আমি জানি না? তবে তো এক্ষুনি যেতে হয়। মন্ত্রী, বিজ্ঞানী, পণ্ডিত সবাই চলো গোপালের সন্তান প্রসব দেখে আসি। বাবা, এ কি গোপাল, এও কি সত্যি হতে পারে? না তুমি কোনো চালাকি করছো? কেন সম্ভব নয় মহারাজ? আমি কি সন্তান প্রসব করতে পারি না? না, পারো না। প্রকৃতি তোমাকে সেই অধিকার দেয়নি। তাহলে মহারাজ আপনার ষাঁড়ের দুধ খাওয়া হলো না কেন? দুটো বিষয় তো একদমই আলাদা। বিষয়টা একই মহারাজ। আমি যদি সন্তান প্রসব না করতে পারি তাহলে ষাঁড় কি করে দুধ দেবে? মন্ত্রী, গোপাল কিন্তু খারাপ কিছু বলেনি, তুমি বিষয়টা ভেবে দেখো।
মহারাজ, এটা গোপালের চাল। যদি তা সম্ভব নাই হয় তাহলে গোপাল কেন ষাঁড়ের দুধ খাওয়াবে বলে আপনাকে কথা দিল? ও বলতেই পারতো, না মহারাজ, ষাঁড় কখনো দুধ দিতে পারে না। মন্ত্রীর এই যুক্তিটাও তো অস্বীকার করা যায় না। এখন তাহলে উপায়? না মহারাজ, এর মধ্যে কোনো কিন্তু তঞ্চকতা করে ভুল বোঝাতে পারবে না। এটা রাজদ্রোহিতার চাইতেও বেশি অপরাধ। আরে আরে, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো খেলার জন্যই এই বাজি ধরেছিলাম। তাহলে গোপাল স্বীকার করুক যে এই বাজিতে ও হেরে গেছে। তাহলে প্রমাণ হবে গোপালকে আপনি যতটা বুদ্ধিমান মনে করেন ও আসলে ততটা বুদ্ধিমান নয়। মহারাজ, মন্ত্রীমশাই ঠিকই বলেছেন, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পরাজয় আমি স্বীকার করব না। আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াবো, তখন খাওয়াবোই। আপনি আমাকে একটা দিন সময় দিন মহারাজ। বেশ, কেউই যখন হার স্বীকার করবে না তখন তাই হোক। গোপাল আমাদের যত খুশি ষাঁড়ের দুধ খাওয়া, এতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী তোমার নাকে ঝামা ঘষে দিল তো? কে বললো? কে বললো আমার নাকে ঝামা ঘষে দিল? একটু চুলকে দিয়েছে মাত্র। সে তুমি যাই বলো, মন্ত্রীর কাছে একেবারে লেজে গোবরে হয়ে গেছো। হ্যাঁ, তা তুমি বলতে পারো, কিন্তু শেষ হাসিটা যে আমি হাসবো, দেখে নিও। সে তুমি যাই দেখাও না কেন, আমি যা বোঝার বুঝে গেছি। কিছুই বোঝনি, এবার বুঝবে। আমাকে আর কি বোঝাবে? যেদিন গামলায় মাছ ধরছিলে সেদিনই বুঝেছিলাম তোমার মাথাটা এখন হাঁটুতে চলে এসেছে। মাথায় এখন ষাঁড়ের গোবর নিরেট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যেদিন খেল খতম হবে সেদিন বুঝবে। এখন আমি চললাম বাজারে, কিছু কেনাকাটা আছে। যাচ্ছই যখন, তখন আবার কচু খেচু এনো না। ভালো দেখে টাটকা মূলো আর বড় দেখে বাঁধাকপি এনো। আর একটু বড়ি, মুসুরি ডাল, এই শুকনো লঙ্কা আর তেজপাতা। যা আনবো গিন্নি, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। কি মহারাজ, ঠিক বলেছিলাম কি না? গোপাল আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াতে পারবে না। তাই হলো তো? আমি জানতাম পারবে না, তাই তো বাজি লড়লাম। গোপাল এত জ্ঞানী গুণী, তবু সব জেনেও কেন যে এই বাজিতে রাজি হয়ে গেল বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না। এখন থেকে গোপাল গোপাল করা একটু বন্ধ করো। গোপালের কত বুদ্ধি তা তো নিজের চোখেই দেখলে, আবার বড় বড় কথা বলছো। গোপালের মতো জ্ঞানগুণী লোক কেন যে এই বাজিটা লড়তে গেল? আরে বাবা, আমিও একটা রাজ্যের মন্ত্রী, বুদ্ধি আমার কিছু নেই? গোপালকে মাঝে মাঝে আমি ক্ষমা করে দিই, কিন্তু আর না। এবার যদি দুধ খাওয়াতে না পারে তো গোপালের নামে বাঁদর পুষো বাড়িতে। কি মহারাজ, ঠিক বলেছি কিনা? আরে ভালো দুধ দিবি কিন্তু, নইলে মহারাজের কাছে আমার একেবারে মান চলে যাবে। এটা কিন্তু বলার সময় এখনো আসেনি মন্ত্রী। আজ কিন্তু গোপাল আমাদের ষাঁড়ের দুধ খাওয়াবে বলেছে। দেখি দেখি ও কি করে, তারপর তো কিছু বলবো। এখনো আপনার গোপালের প্রতি প্রেম গেল না? আরে যত বুদ্ধিমান গোপাল নিজেকে মনে করুক না কেন, আসলে ও ততটা বুদ্ধিমান নয়। হোলানো বেলুন যাকে বলে আর কি। তোর একটা নাম দিতে হবে। কি নাম দেব বলতো? কি নাম দেব? একটা ভেবে রেখেছি, তুই কিন্তু আবার রেগে যাস না। নামটা মনে রাখিস, ডাকলি সাড়া দিবি। আপনি কি ভেবেছেন গোপাল আর রাজসভায় আসবে? না, আসার কি আছে? গোপাল কিন্তু পালানোর লোক নয়, তুমি দেখে রেখো। এ আপনি যাই বলুন না কেন, গোপাল আর আপনার সামনে এ মুখ দেখাতে পারবে। মহারাজের জয় হোক। 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 মহারাজে
এই নিন মহারাজ আপনার ষাঁড়ের দুধ, একদম খাঁটি। খেয়ে দেখুন আমার ষাঁড়ের দুধ খেতে কেমন। কি আশ্চর্য, তুমি ষাঁড়ের দুধ মহারাজের জন্য নিয়ে এসেছো? আমার ষাঁড়ের দুধ আমি আনবো না তো কি আপনি আনবেন? তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। মানে এই দুধ আমি খাবো? কেন খাবেন না মহারাজ? আমি কি আপনাকে এই দুধ খাইয়ে হত্যা করতে চাইবো? আচ্ছা আচ্ছা, এই দুধ আমিও খাবো, আপনিও খাবেন। নিন খান। এই যে একেবারে গরুর দুধের মতন। গরুর দুধ নয় তো? দেখি দেখি তোমার ষাঁড়টাকে একবার দেখি। আপনার প্রহরীদের বলুন তারা যেন আমার ষাঁড়টাকে রাজসভায় নিয়ে আসে। এই কে আছো? গোপালের ষাঁড়টাকে ভেতরে নিয়ে এসো। মহারাজ, গোপাল আবার ধোঁকা দিল। একটা গরু এনে বলছে ষাঁড়। বলেছিলাম না গোপাল একটা মিথ্যাবাদী? এবার আপনি নিজের চোখেই দেখলেন তো। মহারাজ, গোপাল কখনো মিথ্যে কথা বলে না। এটা আমার ষাঁড়। কি করে এটা ষাঁড় হয়? আমি নিজের চোখে দেখছি একটা গরু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি ভুল দেখছি? মহারাজ, এটা গরু না বলদ তা আমার জানা নেই। আমি এর নাম দিয়েছি ষাঁড়। এই ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি মহারাজ। এবার আবার তঞ্চ কথা করলো গোপাল। গরুকে ষাঁড় সাজিয়ে এনেছে বেটা। কি আশ্চর্য, আমার গরুর নাম যদি আমি ষাঁড় রাখি তাতে মন্ত্রী মশাইয়ের কেন আপত্তি তা তো বুঝতে পারছি না। মহারাজ, আপনি কি বলে দিয়েছিলেন পুস্তকে বর্ণিত এক ধরনের বিশেষ প্রাণীর দুধ আপনি খেতে চান, যাদের ষাঁড় বলা হয়? তা তো বলেননি। আপনি ষাঁড়ের দুধ খাবেন, তা আমি ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি। এতে কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। এমনকি আপনি বাঘের দুধ চাইলেও খাওয়াতাম, তখন আমি গরুর নাম বাঘ রাখতাম। মন্ত্রী, একটা কথা তোমায় স্বীকার করতেই হবে, গোপালের যুক্তি কিন্তু অকাট্য। আর বাজির রায় ওর পক্ষেই গেল, তাই না বিজ্ঞানী? ঠিক বলেছেন মহারাজ। যুক্তিশাস্ত্র অনুযায়ী গোপাল যা বলেছে তাকে উপেক্ষা করা যাবে না। হ্যাঁ, তাহলে জয় হলো তো গোপালেরই। একেই বলে যুক্তির মার। তা মন্ত্রীর কান কাটার কি হলো গোপাল? যার দুকানি কাটা তার আর কোন কানটা কাটবেন মহারাজ? তবে এখন থেকে ওকে রাজসভায় কানে তুলো দিয়ে আসতে বলবেন। কোনো কিছুই যেন ওর কানে না ঢোকে মহারাজ।